আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি ইসলাম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে এই ঘটনা, ধারণা পুলিশের। কক্সবাজারে সিনহা রাশেদ হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ ৩ জনের ফের ৩ দিন করে রিমান্ড। ফেসবুকে প্রতারণা করে টাকা হাতে নেওয়ার অভিযোগে ১৫ নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা, পরিবেশ বিপর্যয় থেকে পাখি রক্ষার তাগিদ পরিবেশবিদদের। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ। এবারে বিস্তারিত। রাজধানীর নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। সকালে স্বামী আসমত আলীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ফারজানাকে মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। আর জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়ার সেলিনা গার্ডেন নামের এই বাসার নিচতলায় আশা নামের একটি এনজিওর শাখা অফিস। এখানেই কাজ করতেন ফারজানা। ছুটির দিনেও অফিসটির দেখাশোনা করতেন তিনি। শুক্রবার সকালে ঘুম থেকে না উঠায় তার ছেলে খবর দেন এলাকাবাসীকে। জানালা দিয়ে নিহত ফারজানা আক্তার এবং তার স্বামী আসমত আলীর ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। সকালে ঘটনা আমরা শুয়ে দিছি, আর ছেলে এসে বড়টা কইতেছে, কয় আঙ্কেল আঙ্কেল তাতে রিটে উঠেন। কী হয়েছে? আমার আম্মু আর আব্বু মারা গেছে। কিভাবে? আব্বু দেখি ঝুলে রয়েছে ফাঁসি দিয়া, আম্মু নিচে পড়ে রয়েছে। তখন আমরা ভাই উঠে যায় দেখি হয় এই ঘটনা। পরে অনেকক্ষণ নক করার পরে দরজাটা খুলতেছে না। তারপর আমি দৌড়ে আসলাম, আইসা চিপা দিয়ে গিয়ে দেখি যে একটা লাশ ঝুলানো অবস্থায় আছে আর একটা মহিলা নিচে শুয়ে আছে আর কি। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তেজগাঁও থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ও পুলিশের তদন্ত শাখা সহ সিআইডির ক্রাইম সিন টিম। আশা ব্রাঞ্চ অফিস তেজগাঁও যে আশা ব্রাঞ্চ অফিস আছে, সেখানকার পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ফারজানা বেগম। আপনি বয়স আনুমানিক ৩৬ লিখতে পারেন। ফারজানা বেগমের সাথে তার স্বামী আসমত আলী এই এলাকারই বাসিন্দা। তিনি মাছ ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে আসলে তাদের মধ্যে পারিবারিক কলহ, দাম্পত্য কলহ সেটা ছিল। সকালে এসে দরজা বন্ধ অবস্থায় পান এবং আশেপাশে একটু খোঁজখবর নিয়ে যখন জানতে পারেন যে আসলে তার বাবা বের হননি, তখন সে পুলিশে খবর দিলে আমরা এসে এই বিষয়টা দেখি। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এমনটাই জানালেন তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। হাজব্যান্ড তার ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকতেন আর ওয়াইফ থাকতেন আলাদা। তারপরে এখন আজকে ওই তার বড় ছেলে এটা মেয়ে ছেলে করার জন্য আসলে নিয়ে আসছিল, তার মারে বাবারা নিয়ে আসছিল। পরে এদেরকে সুযোগ দিয়ে সে চলে গেছে। পরবর্তীতে আসে শুনে যায় প্রথমে বোধহয় তার মাকে অর্থাৎ ওয়াইফকে শ্বাসরোধ হত্যা করেছে স্বামী, পরবর্তী স্বামী আত্মহত্যা করেছে। এটা আমরা প্রাথমিক ধারণা পেয়েছি। নিহত দম্পতির বড় সন্তান মোহাম্মদ রিফাতও পারিবারিক কলহের বিষয়টি তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। ৫টা থেকে ৭টা পর্যন্ত কল দিতেই আছি, তখন কল ধরে নাই। এরপরে আবার আমি সকাল ৮টার দিকে আসছি। ৮টার দিকে এসে আমি জানলার দিকটা তাকাইছি। জানলার দিকটা তাকায় দেখি ফ্যানের মধ্যে গামছা দিয়ে কিছু একটা পেঁচানো আছে, ঝুলতাছে। এটা দেখে আমার অনুমান হয়েছে যে কিছু না কিছু ঘটছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ ৩ জনের আবার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতকে বেলা 3:15টার দিকে আদালতে তোলা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ ৩-এর বিচারক তামান্না ফারহা পরে ৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে এ রিমান্ড প্রদান করেন। দ্বিতীয় দফায় গত ২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা প্রদীপ সহ ৭ পুলিশের দ্বিতীয় দফায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।
আজকে পর্যন্ত 15 দিন ম্যাক্সিমাম থাকতে পারে পিআরবি এবং আপনার সিআরপিসিতে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে। সো ইট ইজ আ সিরিয়াস ব্রিচ অফ স্ট্যাটুটরি প্রভিশনস। ওইটা ওনারা যে অর্ডার দিয়েছেন সেটাই ধরতেছে, সেটা হবে না। যেদিন নিয়ে গেছে নাই রিমান্ডে সেদিন থেকে এটা শুরু। ফেসবুকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ানদের একটি চক্রের 15 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। চক্রটি দীর্ঘ কয়েক বছর ধরে প্রতারণা করছিল বলে জানান সিআইডির অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হায়দার। ভুয়া গিফট পাঠিয়ে তারা বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিত বলেও জানান তিনি। এসকেলিটনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 15 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল উদ্ধার করা হয়। অনুতপ্ত তো দূরের কথা, গ্রেপ্তারের পর প্রতারক নাইজেরিয়ানরা এভাবেই হাতকড়া পড়া অবস্থাতেও উত্তেজিত দেখা যায়। গত 2 বছর ধরে গ্রেপ্তারকৃত চক্রটি আমেরিকান নারী সেনা অফিসার, সুন্দরী নারীদের ভুয়া ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের সাথে SMS এর মাধ্যমে আকর্ষণীয় ছবি পাঠিয়ে প্রথমে সম্পর্ক তৈরি করে। পরে সে ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়াতে আছে। তার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু ওই দেশে চলমান যুদ্ধ থাকায় সম্পদ নষ্ট হতে পারে। তাই বন্ধুকে সম্পদ গিফট দেওয়ার নামে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার। এদের যে লোকাল যে যারা নিজেদেরকে কাস্টমসের সে যে কথা বলে, এদেরকে কিন্তু আমরা এইবারে নিয়ে আসতে পারতাম, বাট এই মানে ফিজিক্যাল যে ধস্তাধস্তি বলেন বা মারামারি বা অ্যারোগেন্সি, এই কারণে এই কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, বাট আমরা আশা করছি তাদেরকে ধরতে পারবো। প্রতারকদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। যে সমস্ত বাসা ভাড়া নিয়ে চক্রটি প্রতারণা করেছে, বাড়ির মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেজাউল হায়দার। বেশ কিছু জায়গায় তারা বাসা ভাড়া নিচ্ছিল, এখন হয়তো বা বাসার যারা ল্যান্ড ওনার তারা কিছুটা হয়তো বা কনসার্ন, যে কারণে যেটা হচ্ছে এরা কিন্তু খুব ঘন ঘন বাসা শিফট করছে, মানে 1 মাস 2 মাসের বেশি কিন্তু এক বাসায় থাকে নাই। তার মানে হয়তো বা লোকাল কমিউনিটি অথবা বাড়িওয়ালা যারা ছিল তাদের কাছ থেকে রেজিস্ট্যান্স আসার কারণে তারা কিন্তু বাসাগুলোকে শিফট করছে। তা আমি বলবো যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আসলে সামাজিক এবং জনসচেতনতা ব্যাপকভাবে যদি আমরা গড়ে তুলতে পারি, বাংলাদেশে এই ধরনের অপরাধটা কমে আসবে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 47 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃত্যু হয়েছে 4174 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 2211 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,06,794 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,96,836 জন। এবারে সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। করোনা ভাইরাসে এরই মধ্যে দেশে 4,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুরু থেকে রাজধানীর বিভিন্ন বস্তিতে সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বস্তিবাসীরা বলছেন তাদের মধ্যে কোনো করোনা নেই। বিশেষজ্ঞরা বলছেন এর কারণ খতিয়ে দেখতে ভারতের মতো দেশের বস্তিগুলোতেও অ্যান্টিবডি টেস্ট জরুরি। মাহবুবুর রিপোর্ট। সময় চলছে সময়ের নিয়মেই। এরই মধ্যে কেটে গেছে করোনাকালীন প্রায় 5 মাস। নানাবিধ কারণে আবারও সংক্রমণ বেড়েছে রাজধানীতে। আইইডিসিআর এর তথ্য বলছে গেল 1 মাসেই রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 56%। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে প্রায় 20টি বস্তি। শুরু থেকেই এসব বস্তিতে সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ার ভয় ছিল বিশেষজ্ঞদের। তাদের এখন কি অবস্থা জানতে বনানীর করাইল বস্তিতে আমাদের চোখ। করোনা ধরা পড়ে নাই, তারপর চেক আপ করছে, এমনি ঠান্ডা জ্বর থাকে। এখানকার শতভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার নেই বালাই। আমাকে এই জায়গায় কোনো করোনা নেই, দেখেন না আমরা সব স্বাভাবিকভাবে চলতেছি, ভালো আছি। দাবি শুরু থেকেই জীবাণুমুক্ত তারা, আক্রান্ত হননি কেউই। কোনো করোনার কথা আমরা শুনি না, বুঝতে আমাদের মোটামুটি ভালো আছে। আমরা কেমনি বুঝি আমরা চলাফেরা করি সবসময় এই না মানুষ করেছে। এখানে 2.5 থেকে 3 লাখ লোক বসবাস করে। এখানে করোনা পরীক্ষার জন্য লোক ডাক্তার আসছিল, একজন আমরা পাই না পজিটিভ ব্যবধায়। তবে জ্বর, ঠান্ডা, কাশি
কিংবা করোনার উপসর্গ ছিল প্রায় ঘরেই। টুকিটাকি হালকা জ্বর টরাইছে, বৃষ্টিতে ভেজলে আছে, ওই নাপা খাওয়াইছে, ঠিক হয়ে গেছে। আদা দেয়া এইগুলা খায়, তারা সুস্থ হয়ে যায়। যদিও এসবকে করোনার উপসর্গ বলতে নারাজ বস্তিবাসী। আমরা এই জিনিসটা ভয় পাই না, একজন অসুস্থ হইলে কোন জিনিসটা করলে ভালো হবে সেটা আরো কাছে গিয়ে বলি। হয়তো আমরা বুঝতেছি না, হইতেছে না, আমরা তো এনে পরীক্ষা নিরীক্ষা করি না। করোনার ভয়াল থাবার মধ্যেও নিশ্চিন্ত বসবাস নিয়ে কি যুক্তি তাদের? আমরা এখানে সুস্থ সবলই আছি, এটা আল্লাহ যদি রহমত করে, বুঝলেন। করাইল বস্তিতে স্বাস্থ্যসেবা প্রদান করা বেসরকারি একটি এনজিওতে গিয়েও পাওয়া গেল একই তথ্য। এরকম করোনা পজিটিভ রোগী আমরা পাইনি। এরা স্বাস্থ্যবিধিও মানে না, মাস্কও পরে না। রাজধানীর বস্তিতে বসবাস করা প্রায় সব মানুষেরই করোনা নিয়ে বক্তব্য একই ধরনের। আল্লাহ না করুক কোনোদিন এগুলো হয় না, আশা করি হবেও না। যে আমাদের যারা বস্তিতে যে সমস্ত লোকজন বসবাস করছেন তাদের মানসিক শক্তি কিন্তু অনেক বেশি হয়েছে। তারা মনে করে যে আমাকে এই পরিস্থিতিকে ফাইট করে আমাকে বাঁচতে হবে, শুধু তার শরীরকে সে পরিশ্রমের মধ্যে নিয়োজিত করছে। এজন্যই বিশেষজ্ঞরা দেশে অ্যান্টিবডি টেস্ট শুরু করার পক্ষে। অ্যান্টিবডি টেস্টটাও আবার শুরু করা দরকার। আমরা দিল্লিতে একটা বস্তিতে অ্যান্টিবডি টেস্ট করার খবর দেখেছি, সেখানে কিন্তু 80% ব্যক্তি অলরেডি ক্রস অ্যান্টিবডি তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে দেহে রক্তের প্লাজমা অন্যের জীবন বাঁচাতে কাজে লাগলে তাতেও আপত্তি নেই বস্তিবাসীর। অ্যান্টিবডি যদি ধরা পড়ে তা আমরা অন্যজনরা বাঁচানোর লাগা প্রস্তুত। যদি আমাদের অ্যান্টিবায়োটিক হয় তাহলে আমরা অলওয়েজ সবাইকে হেল্প করব। দেশের মধ্যে করোনার হটস্পট রাজধানী ঢাকা। এমন কোনো এলাকা নেই যেখানে অস্তিত্ব মেলেনি একজন করোনা রোগীর। যদিও একেবারেই ব্যতিক্রম হচ্ছে বস্তি এলাকাগুলো, বিশেষ করে রাজধানীর অন্যতম বৃহৎ এই করাইল বস্তিতে মেলেনি একজন করোনা রোগীরও অস্তিত্ব। কিভাবে তারা মুক্ত ছিল এই মহামারী থেকে এবং আছে সে বিষয়টি গবেষণার দাবি রাখে বলে বলছেন বিশ্লেষকরা। বিভিন্ন লক্ষণ প্রকাশ পেলেও এখানে বসবাসকারীরা স্বাভাবিক নিয়মেই ভালো হয়ে গিয়েছেন বলে দাবি তাদের। এজন্য ইতিমধ্যেই তাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সে বিষয়টিও পরীক্ষা করা জরুরি বলে মত বিশ্লেষকদের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে তাল গাছের পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা। পরিবেশ বিপর্যয়ের কারণে অনেকটাই বিলীন হতে চলেছে এই বয়নশিল্পটি। অথচ কয়েক বছর আগেও তালগাছে দেখা যেত শৈল্পিক ও দৃষ্টিনন্দন চিত্র। বাঘারপাড়া প্রতিনিধি আখতারুজ্জামানের তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে উঁচু তালগাছে বাসা বাঁধে বাবুই পাখি। সেই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত। বাবুই পাখির শক্ত বুননের এই বাসাটি শিল্পের এক অনন্য সৃষ্টি। গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তালগাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা এখন আর সচরাচর চোখে পড়ে না। কালের বিবর্তনে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে তা আজ বিলুপ্তির দ্বার প্রান্তে বলে মনে করেন এই উপজেলা প্রাণী কর্মকর্তা। এখানে বাবুই পাখি সংখ্যা এর আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে, কারণ এখানে তালগাছের পরিমাণটা অনেক কমে আসছে। এখানে পরিকল্পিতভাবে যদি আমরা তালগাছটা রোপণ করতে পারি তাহলে আমাদের বাবুই পাখির সংখ্যা এখানে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কবি রজনীকান্ত সেনের অমর কবিতাটির প্রেক্ষাপট এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। নানা প্রজাতির পাখপাখালির মতোই আত্মনির্ভরশীলতার প্রতীক বাবুই পাখিটি হারিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টি দুর্যোগকেও দায়ী করছেন সাধারণ মানুষ। এগুলো আসলে থাকলে পরিবেশটাই সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। মাঠে ঘাটে এরকম বাবুই পাখির বাসা, তাল গাছে, তারপরে খেজুর গাছে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা, কিন্তু এখন ওইগুলো না নেই। আসলে মানুষে তো নেট দিয়ে ধরার চেষ্টা করে রাতের বেলায়, তার জন্য বাবুই পাখি এখন দেখা যায়। সরকারে যদি পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই আগে সেই সাবেক অবস্থা ফিরে আসবে। এখনই উদ্যোগ না নিলে বাবুই পাখি দৃষ্টিনন্দন সেই ছোট্ট বাসা এবং তার তৈরি নৈসর্গিক দৃশ্য বই পুস্তকের পাতায় থেকে যাবে, এমনটাই মনে করছেন পাখি বিশেষজ্ঞরা। জটিল কিন্তু সুনিপুণ বাসা তারা তৈরি করত,
সেইগুলো কিন্তু এখন গ্রামের পর গ্রাম হেঁটে গেলেও কিন্তু দেখা যায় না। তা আমার মনে হয় যে এটা এই প্রজাতির পাখি প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশে এটা সংরক্ষণ করা যায়নি যেভাবে হোক, মানুষের অসচেতনতার কারণে এটা বিলুপ্তির পথে প্রায়। তো আসলে কালের অবর্তমানে তাদের পৃষ্ঠপোষকতার অভাবে সেগুলো আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। বেশি বেশি করে তাদের যে আবাসস্থল, বিশেষ করে তাল গাছ, নারকেল গাছ এবং খেজুর গাছ, এগুলো আমরা যত বেশি করে রোপণ করতে পারবো তত বেশি আমাদের জৈব বৈচিত্র্যগুলো আবার ফিরে আসবে। শিউলি রোজা, মাই টিভি। অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের কোনো স্তরে কোনোভাবে সুবিধাভোগী ও অপকর্মকারীদের প্রশ্রয় না দিতে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। প্রবাসীরা যেন দ্রুত করোনার রিপোর্ট পায় এবং হাসপাতালগুলোতে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। সাম্প্রতিককালে দেখা গেছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য সুবিধাভোগী এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা দায়ী। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা দলকে ধরে রাখে। রাজনৈতিক দলের নতুন নিবন্ধন আইন করে আওয়ামী লীগ সরকার সব ক্ষমতা নিজের কাছে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে রিজভী আরও বলেন, দেশে বর্তমানে নিষ্ঠুর শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন নিজেরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদেরকে একেবারে, আমি যেটাকে বলবো, হিজড়াই পরিণত করছেন। হিজড়া। শেখ হাসিনা স্বস্তি পাচ্ছেন না, মোটেই স্বস্তি পাচ্ছেন না। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা, এটাকে আইন করে সরকার নিজের হাতে রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে স্মরণীয় করে রাখার জন্য স্মারক ডাকটিকিট অবমুক্ত করল নাইজেরিয়া। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিওয়েমা যৌথভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। আমিনুল মজুর রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবার স্মারক ডাকটিকিট অবমুক্ত করল আফ্রিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ নাইজেরিয়া। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নাইজেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আর নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিয়েমা বলেন, দুদেশের আন্তরিকতার নিদর্শন স্বরূপ অবমুক্ত করা হয়েছে এই স্মারক ডাকটিকিট। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভার্চুয়াল এই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া আরও সংযুক্ত ছিলেন নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক সহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নাইজেরিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। বরিশাল নগরীর অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে গর্ত। গুরুত্বপূর্ণ নানা সড়কের এমন বেহাল দশায় বাড়ছে জনদুর্ভোগ। জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি বরাদ্দ না থাকে উন্নয়নের এ ধীর গতি। তবে দ্রুত সংস্কার করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট। বরিশাল নগরীর হাতে গোনা কয়েকটি সড়ক ছাড়া অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় বিকল হচ্ছে পরিবহন, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। রাস্তার যে অবস্থা, গাড়ি নিয়ে আসলে আমাদের গাড়িতে যে গাড়ির ক্ষতি হয়, রোগীরও ক্ষতি হয়, রোগী রাস্তায় মারা যায়। রোগী এবং যাত্রী কোনো কিছু নিয়ে এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না, এটাই হচ্ছে মেইন রাস্তা। সিটি কর্পোরেশনের মেয়র আমাদের জন্য তাড়াতাড়ি এই রাস্তা মেরামত করে দেয়, এইটাই আমাদের কাছে দাবি। একদিকে খানাখন্দ, অপরদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, দুয়ে মিলে নাকাল নগরবাসী। সেদিনকে এইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এক সিজারের মহিলা
বাচ্চা পানি লিক হয়ে সে বাচ্চাটা মারা গেছে এখানে। এই রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের কোনো রকম বরাদ্দ আসে না, এটা বড় একটা রাস্তা, অনেক টাকার প্রয়োজন। এই অর্থ বছরে শত কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল বিসিসির, আদায় হয়নি তার অর্ধেক। তাই কিছুটা পিছিয়ে এসব উন্নয়ন দাবি সচেতন মহলের। শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স এবং এই যে স্থানীয় করের মধ্য থেকে যে টাকা আদায় হয় তা দিয়ে এই শহরকে উন্নয়নের আওতায় আনা সম্ভব। সাদেক আব্দুল্লাহ সে মনের দিক দিয়ে চাচ্ছে যে এই শহরটাকে, সে বলছে যে সিঙ্গাপুর করবে, ঠিকই সে সিঙ্গাপুর করার চিন্তা ভাবনা তার আছে, কিন্তু মেইন হইল ফাইন্যান্স। উন্নয়নের সুফল পেতে নগরবাসীকে আর কয়েকটা দিন ধৈর্য ধরার অনুরোধ জানান প্যানেল মেয়র। কাজ শুরু করলে সময় লাগবে না। আমি মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা হতাশ হবেন না, আমাদেরকে একটু সময় দেন, ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমরা যে উন্নয়ন এবং পরিকল্পনা এবং আপনার নগরবাসীর সাশ্রয়ের যে অঙ্গীকার করেছি সে অঙ্গীকার ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। করোনার প্রভাবে রাজস্ব আয়ে পিছিয়ে পড়া সিটি কর্পোরেশন এবং সরকারের বরাদ্দ এনে সকলকে সাথে নিয়ে সিটি মেয়র এ শহর আবার সাজাবে নতুন সাজে, এমনটা প্রত্যাশা এ নগরীর প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। করোনার প্রাদুর্ভাবের মাঝে দেশে 2 দফায় বন্যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। রাজধানীর বাজারগুলোতে শাক ও সবজির দাম চড়া। ক্রেতারা বলছেন এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে সাধারণ মানুষকে। এসএম আরিফের রিপোর্ট। গত সপ্তাহের মতোই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। রাজধানীর কাউরান বাজারে গিয়ে দেখা যায় 50 টাকার নিচে কোনো সবজি মিলছে না। কেজিতে 100-র ঘর ছুঁয়েছে টমেটো, গাজর, বেগুন ও করলার দাম। ঊর্ধ্বমুখী শাক বাজারও 10 টাকা মোটা ছিল, কোনোটা 5 টাকা ছিল, আর এইটা এখন হয়ে গেছে 20 টাকা, 25 টাকা, 15 টাকা, এমন ডাবল হয়ে গেছে। শাক সবজির দাম সব কিছু দ্বিগুণ হয়ে গেছে। সীমিত ইনকাম করেই আর যদি এই বাজারে আইয়া 500-1000 টাকা সবজি কিনতে যদি 500 টাকা লাগে। আরও এখন করোনার ব্যাপারে মানুষের ন্যায় রুজি রোজগার, মানুষ হয়ে গেছে হতাশ, কি করব। কারণ হিসেবে সারা দেশে বন্যা ও বৃষ্টির প্রভাবকে দায়ী করছেন বিক্রেতারা। হস্তা নাই, একটা কেজিতে 40 টাকা, 50 টাকা, 60 টাকা বাড়তি মালের দাম। কাঁচামরিচের কেজি 140 টাকা, আর শসার কেজি হচ্ছে আপনার 40 টাকা, টমেটোর কেজি 110 টাকা। চাহিদা ওরকম পাই না, যাই পাইতেছি দাম অনেকটাই বাড়তি। চারিদিকেই বন্যায় সব তলে গেছে, মাল সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বন্যার কারণে অনেক বেশি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম আরও বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের 12 দিন পর গাজীপুর জিএমপি বাসাওন থানার আউটপাড়া এলাকা থেকে মোহাম্মদ ইশতিয়াক নামের এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে র্যাব 1। গাজীপুর পুরাবাড়ি ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের অন্যতম মূল হোতা মোহাম্মদ শামীম মোল্লা ও মোহাম্মদ রাজু মোল্লাকে আটক করা হয়। তারা উক্ত অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। প্রায় 20 বছর পর নতুন রূপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্বাস্থ্য কমপ্লেক্স। অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই কমপ্লেক্স। পাশাপাশি চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। 1980 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্বাস্থ্য কমপ্লেক্স হারিয়েছিল তার জৌলুস। চিকিৎসকের পাশাপাশি ছিল প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট, যাও ছিল তাও প্রায় অকেজো। প্রায় 20 বছর পর নতুন রূপে আসছে এই কমপ্লেক্সটি। বাড়ানো হচ্ছে পরিধি, সচল হয়েছে অ্যাম্বুলেন্স। এখানে চিকিৎসা পাইতেছে, রীতিমতো সমস্যা না, ডাক্তাররা সময় সময় দেখতেছে, নার্সেরও সেবা নিতেছে। ঠিকমতো যাওয়ার সমস্যা নেই, ঠিকমতো ডাক্তার দেখতেছে, নার্স দেখতেছে, ঠিকমতো। এটা থেকে অপারেশন করেছে, মিসিং করে না সংযোজিত হয়েছে নতুন নতুন সরঞ্জাম। কিছুদিনের মধ্যে আরও যুক্ত হবে অত্যাধুনিক অপারেশন সামগ্রী। 8,97,00,000 টাকা ব্যয় অচিরেই এই মাসের শেষের দিকেই এটা নির্মাণ কাজ নতুন করে শুরু হবে, যা কিনা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নবীনগরবাসীকে আরও ভালোভাবে সেবা দেওয়া সম্ভব হবে। হাই ফ্লো অক্সিজেন, একটা নেজাল ক্যানুলা এবং 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন পাই, যা কিনা আমাদের কোভিড-19 সিচুয়েশনে একই সাথে সিওপিডি পেশেন্ট সহ শ্বাসকষ্ট রোগীদের আমরা
আর একটু ভালো সার্ভিস দিতে পারবো। দাঁতের চিকিৎসার জন্য আধুনিকায়ন করা হয়েছে বিভাগটি। এখন নতুন ইউনিট সহ নতুন আরও অনেক ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়ালস আসছে, যে কারণে এখন মুখের ভিতর পরীক্ষা করা, ক্লিনিক্যাল এক্সামিনেশন, মুখের ভিতর ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস দাঁত ফেলানো প্লাস ফিলিং এবং স্কেলিং এই কাজগুলো করা হয়। এদিকে খুব তাড়াতাড়ি একজন এনেস্থেসিয়া কনসালটেন্ট যুক্ত হবেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন সম্ভব হবে প্রায় সব ধরনের অস্ত্রোপচার। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। অতিবৃষ্টি আর বন্যার কারণে পাটের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে না পারায় এবার উৎপাদন খরচ ওঠা নিয়ে চিন্তিত নীলফামারীর পাট চাষিরা। আর যতটুকু উৎপাদন হয়েছে তারও হাট বাজারে পাওয়া যাচ্ছে না ন্যায্য দাম। এই অবস্থায় ধানের মতো পাটও যাতে সরকার কিনে সেই দাবি চাষিদের। নীলফামারীর প্রতিনিধি আজিজুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। গেল বছর পাটের উৎপাদন ও বাজার দর ভালো পাওয়ায় নীলফামারীর চাষিরা পাট চাষ বাড়িয়েছিলেন, কিন্তু বন্যা আর অতিবৃষ্টির কারণে এবার পাট ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাননি চাষিরা। যাই উৎপাদন হয়েছে তা কাটা, পচানো আর আঁশ সংগ্রহের পর রোদে শুকিয়ে বাজারে নিলে তারও মিলছে না ন্যায্য দাম। অতিরিক্ত পানি থাকায় আমাদের পাটের আবাদ নষ্ট হয়ে গেছে, কাজেই যতটুকুই পাট এবার হয়েছে আমরা হাটে নিয়ে গেলে পাইকাররা পাটের দাম কম বলতেছে, ওনারা যত বিক্রি করে আমাদের কাছে তার থেকে অনেক কমে নেয়। বিঘা প্রতি আমার 10-12 হাজার টাকা এরকম খরচ হয়েছে। এখন আমাদের এই জমিনের এই পাটের লাভ আসবে না। এবছর যে পাট উৎপাদন করছি তাতে খরচ বেশি হয়েছে, বিঘা প্রতি যে উৎপাদন হয় তাতে আমরা 2-2.5 হাজার টাকা মানে লোকসান হবে আর কি। চাষিরা বলছেন, ধানের মতো যদি সরকার পাটও কিনতো তাহলে ন্যায্য দাম পাওয়া যেত। 4 থেকে 5 মণ পাট হবে বিঘা প্রতি, কৃষকের এবার লাভ হবে না। ছোট ছোট পাইকারদের পাট কিনে নিতেছি 1800 থেকে 2000 পর্যন্ত। গত বছর যে হারে আমদানি ছিল এবার খুবই কম, পাটের দাম খুব কম। এলা যদি সরকারিভাবে খরিদ করলে হয়, সরকার যদি খরিদ করলে হয় তাহলে পাটের দাম কিছু পাওয়া যাইতো। আর পাটের উৎপাদন বাড়াতে বিদেশি জাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই অঞ্চলের কৃষকরা বাংলাদেশের বীজ কম ব্যবহার করে, অধিকাংশ ক্ষেত্রেই তারা বিদেশ নির্ভর বীজের উপরে নির্ভরশীল, সেটা ফলন কমের একটা অন্যতম কারণ হতে পারে বলে আমি মনে করি। সোনালী আঁশের সোনালী যুগ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পাটের নানাবিধ ব্যবহার বাড়াচ্ছে সরকার, কিন্তু আজও সরকারিভাবে নির্ধারিত হয়নি পাটের দাম। এতে ব্যাপারীদের খেয়াল খুশি মতো বেচাকেনা হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে প্রবাসের সংবাদ। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আরনাস আল সালে জানান, মানবিক বিবেচনায় এবং রেসিডেন্সি বিভাগে অধিক লোক সমাগম এড়াতে স্বয়ংক্রিয়ভাবে আরও 3 মাসের আকামা ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে পরবর্তী 3 মাসের নবায়ন। তবে এই সিদ্ধান্তটি কুয়েতের অভ্যন্তরে থাকা সমস্ত আটকে পড়া অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। কুয়েত সরকার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ নিয়ে 3 বার স্বয়ংক্রিয়ভাবে আকামা নবায়নের সিদ্ধান্ত নেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বাস্থ্যগত কারণেই পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। অসুস্থতার কারণে সরকারি কাজে যাতে ব্যাঘাত না ঘটে এ কারণেই পদত্যাগ করেছেন বলে জানান তিনি। দীর্ঘদিন আলসারেটিভ কোলাইটিস নামের অসুখে ভুগছেন শিনজো। সম্প্রতি অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার অসুস্থতার গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি 2 বার তার হাসপাতালে যাওয়ার ঘটনায় সেই জল্পনাকে উস্কে দেয়। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান কনভেনশনের প্রথম দিনই আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। কনভেনশনের শেষ বক্তব্যে সেটি আসে আনুষ্ঠানিকতায়। আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম।
হোয়াইট হাউসের লন, সেখানে প্রথম কোনো প্রেসিডেন্টের রাজনৈতিক ভাষণ। হ্যাঁ, সেটি করেও রীতি ভাঙলেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লাগাতার আক্রমণ চালিয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে। তিনি হারলে নয়, বরং জোর দিয়েছেন বাইডেন জিতলে কি ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের তার উপর। বলেছেন যুক্তরাষ্ট্র গৌরব হারাবে, শুরু হবে অরাজকতা আর অর্থনীতির বিপর্যয় হবে। বাইডেন এবং তার সহকারীরা যুক্তরাষ্ট্রের শত্রু বলেও আখ্যা দিতে ছাড় দেননি তিনি। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ জানিয়ে বলেন, যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে যুক্তরাষ্ট্রকে এক ঐতিহাসিক স্তরে পৌঁছে দেবেন। এর আগে একাধিকবার বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে কটাক্ষ করলেও ভাষণে ট্রাম্প বলেছেন আফ্রো আমেরিকানদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তিনি। এদিকে ট্রাম্প যখন বক্তব্য রাখছিলেন তখন ওয়াশিংটনের সড়কগুলোতে চলছিল কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ। তাতেও ক্ষোভ ঝরেছে ট্রাম্পের বক্তব্যের জন্য। মুবাল্লিক করিম, মাই টিভি। মিত্রদেশ বেলারুশ সরকারকে আবারও সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি একটি পুলিশ বাহিনী প্রস্তুত করে রেখেছেন আর প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে ওই বাহিনীকে তিনি বেলারুশে প্রেরণ করবেন। একটি রুশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তাকে একটি পুলিশ বাহিনী প্রস্তুত রাখতে বলেছেন এবং তিনি তাই করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে ব্যবহার করা হবে না বলেও তারা একমত হয়েছে বলে জানান তিনি। ভিন্ন খবর দিয়ে শেষ করব সংবাদ। বিলাসবহুল এক হোটেল, একসময় সেই হোটেলের সুইমিং পুলে বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকতো। তবে সেসব করোনা ভাইরাসের আগের কথা। দেশে দেশে লকডাউনের কারণে বিশ্ব অর্থনীতি প্রায় থমকে গেছে, যার অন্যতম উদাহরণ এখন পর্যটক শূন্য বিলাসবহুল সব হোটেল। তবে হোটেলগুলো এখন ব্যবহৃত হচ্ছে ভিন্ন রূপে। মার্জিয়া মনানের রিপোর্ট। করোনা অতিমারির জেরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যে ধস দেখা দিয়েছে। হোটেল ব্যবসায়ীদের দুর্দশাও পৌঁছেছে চরমে। অনেকেরই ব্যবসা বন্ধ হওয়ার পথে, এছাড়াও কাজ হারিয়েছেন এই খাতের বহু কর্মী। হোটেল ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই এখন পেশা পাল্টাতে শুরু করেছেন। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কেরালা প্রদেশে। গত মার্চ থেকে বন্ধ থাকায় কেরালার তিরুবনন্তপুরমের এক বিলাসবহুল রিসোর্টের চিত্র এখন একেবারেই ভিন্ন। এক সময়ের বিদেশি অতিথি মুখরিত লন, সুইমিং পুল এখন জনশূন্য, শুনশান। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। যে কারণে তিরুবনন্তপুরমের বিলাসবহুল আভিদা কুমারকম রিসোর্টের মালিক রিসোর্টের বিশাল সুইমিং পুলে মাছ চাষ শুরু করেছেন। বিশাল এই সুইমিং পুলে এখন পার্ল স্পট প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। লকডাউনের ব্যাপক ক্ষতির মুখে ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল, তাই মাছ চাষের মাধ্যমে রিসোর্ট টিকে রাখার চেষ্টা করা হচ্ছে। হোটেল মালিক জানিয়েছেন এই মাছ বড় হতে মোটামুটি 8 মাসের মতো সময় লাগতে পারে, আর ইতিমধ্যেই তিনি লাভের মুখ দেখতে শুরু করেছেন। সঠিক সময়ে পেশা বদল করা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। নিজেদের টিকিয়ে রাখতে এবং ব্যস্ত রাখতে আমাদের অন্য কিছু করার চিন্তা করতে হচ্ছিল। আমরা ভাবছিলাম কিভাবে নিজেদের ব্যস্ত রাখা যায়। দক্ষিণ ও মধ্য ভারতে ব্যাপক জনপ্রিয় পার্ল স্পট প্রজাতির মাছ। নভেম্বর নাগাদ প্রায় 29 লাখ টাকার মাছ বিক্রি করার আশা করা হচ্ছে। তাতে ক্ষতিপূরণ না হলেও কোনো রকমে রিসোর্ট বাঁচিয়ে রাখা যাবে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এরই সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর নাখালপাড়ার একটি অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে ঘটনা, ধারণা পুলিশের। কক্সবাজারে সিনহা রাশেদ হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 3 জনের ফের 3 দিন করে রিমান্ড। ফেসবুকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 15 নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা, পরিবেশ বিপর্যয় থেকে পাখি রক্ষার তাগিদ পরিবেশবিদদের। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প।
এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি ইসলাম তানভীর। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।